কখনো ভেবে দেখেছেন হাজার হাজার মাইল দূরের একটা যুদ্ধ কিভাবে আমাদের মতো একটা দেশের অর্থনীতিকে একেবারে খাদের কিনারায় নিয়ে আসতে পারে? এই উপস্থাপনায় আমরা ঠিক সেটাই দেখব, কিভাবে মধ্যপ্রাচ্যের একটা সংঘাত বাংলাদেশে জ্বালানি, শিল্প, এমনকি খাদ্য সংকট পর্যন্ত তৈরি করেছে, আর দেশের স্থিতিশীলতাকেই ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। এই একটা কথাই কিন্তু পুরো পরিস্থিতিটা তুলে ধরে। একটা বৈশ্বিক ঘটনা, অথচ তার আঁচ এসে পড়ছে একেবারে আমাদের সাধারণ কৃষকদের ওপর, তাদের ধানের জমিতে। চলুন এই সংকটের একেবারে গভীরে গিয়ে দেখি ঠিক কি হয়েছিল। তো চলুন এবার একটু গভীরে যাই, দেখি ঠিক কিভাবে এই সংকটের শুরুটা হলো। একটা ভূ রাজনৈতিক ঘটনা কিভাবে পুরো বিশ্বে আর বিশেষ করে বাংলাদেশে একের পর এক সংকটের জন্ম দিল। গল্পটা শুরু হয় ফেব্রুয়ারির একেবারে শেষে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান, আর তার জবাবেই বন্ধ হয়ে গেল হরমুজ প্রণালী। আর ঠিক এখানেই হলো আসল সমস্যাটা, কারণ এই প্রণালী বন্ধ হওয়া মানে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০%। ভাবুন একবার, ২০% এক ধাক্কায় আটকে গেল। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে যে তোলপাড় শুরু হলো, তার সরাসরি প্রভাব এসে পড়ল বাংলাদেশের ওপর। তো বিশ্ববাজারে তো একটা তোলপাড় শুরু হয়ে গেল। এখন প্রশ্ন হলো, এই প্রথম ঢেউটা এসে বাংলাদেশকে ঠিক কিভাবে আঘাত করল? সত্যি বলতে, বাংলাদেশ এই ধরনের একটা ধাক্কার জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ একটা দেশ। এই একটা সংখ্যাই আসলে বাংলাদেশের অবস্থাটা বোঝার জন্য যথেষ্ট। ৯৫%। এর মানে হলো আমরা আমাদের জ্বালানির জন্য প্রায় পুরোটাই বাইরের দেশের ওপর নির্ভরশীল। তো বুঝতেই পারছেন, আন্তর্জাতিক বাজারে একটু এদিক ওদিক হলেই আমাদের অবস্থাটা কতটা নাজুক হয়ে পড়ে। এই চার্টটা দেখুন, দামের পার্থক্যটা কি অবিশ্বাস্য। মাত্র এক মাসের ব্যবধানে তেলের দাম ব্যারেল প্রতি $৮১ থেকে লাফিয়ে একেবারে $১২৬। আর সবচেয়ে বড় চিন্তার কারণটা হলো, আমাদের প্রয়োজনীয় জ্বালানির প্রায় ৭০ থেকে ৯০% আসত এই হরমুজ প্রণালী দিয়েই, যা কিনা এখন পুরোপুরি বন্ধ। আর দেশের ভেতরের অবস্থা? এই টেবিলটা দেখলেই বোঝা যায় পরিস্থিতি কতটা গুরুতর। আমাদের হাতে তেল মজুদ ছিল মাত্র ২ সপ্তাহের, কোনো সময় তো ১০ দিনেরও কম, ভাবা যায়। আর তার উপর বাজার থেকে এলএনজি কিনতে হয়েছে প্রায় ২.৫ গুণ বেশি দামে। এর চাপটা যে পড়ছে সরাসরি আমাদের রাষ্ট্রীয় কোষাগারের ওপর। পরিস্থিতি সামাল দিতে, মানে একটা টোটাল সিস্টেম কোলাপস ঠেকাতে, সরকারকে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল। রাস্তায় গাড়ির জন্য তেলের রেশনিং, দোকানপাট, শপিং মল সব সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ। এমনকি বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেয়া হয়। সাধারণ মানুষের ভোগান্তির কথা আর কি বলবো, ঘণ্টার পর ঘণ্টা ফিলিং স্টেশনের লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে একটুখানি তেলের জন্য। তো এটা গেল জ্বালানির সংকট, কিন্তু এই সংকটের ঢেউ তো এখানেই থেমে থাকেনি। চলুন এবার দেখি এই জ্বালানি সংকট কিভাবে আমাদের অর্থনীতির একেবারে হার্ট, মানে তৈরি পোশাক শিল্পকে প্রায় অচল করে দিচ্ছিল। একসময় বাংলাদেশের পোশাক শিল্পের সবচেয়ে বড় শক্তি ছিল কি? কম খরচে উৎপাদন আর সময়মতো ডেলিভারি, তাই না? কিন্তু এই সংকটের পর দেখুন, সেই শক্তিগুলোই এখন আমাদের দুর্বলতা। জ্বালানির আকাশছোঁয়া দাম, শিপিংয়ে দেরি, আর কারখানায় গ্যাস বিদ্যুতের আসা যাওয়া, সব মিলিয়ে আমাদের দীর্ঘমেয়াদী প্রতিযোগিতার সক্ষমতায় এখন প্রশ্নের মুখে। উৎপাদন কমেছে প্রায় ২০ থেকে ৩০%। এটা কিন্তু শুধু একটা সংখ্যা না। দেশের মোট রপ্তানি আয়ের ৮০%-এরও বেশি যে খাত থেকে আসে, তার উৎপাদন ক্ষমতা যদি প্রায় ১/৪ কমে যায়, তাহলে বুঝতেই পারছেন অর্থনীতির জন্য এটা কত বড় একটা ধাক্কা। এই ডেটা বা পরিসংখ্যানের পেছনের মানুষগুলোর কি অবস্থা? সাজ্জাদ আমিনের মতো কারখানার মালিকদের কথাই ধরুন। তিনি বলছেন, গ্যাসের অভাবে এখন এক শিফটে কারখানা চালাতে হচ্ছে, শুধু খরচটা কোনো মতে তোলার জন্য। তার মতো এমন হাজারো ক্ষুদ্র আর মাঝারি উদ্যোক্তারাই কিন্তু এই সংকটের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সংকটটা কিন্তু শুধু শহরের কলকারখানায় আটকে থাকেনি, এর ঢেউ গিয়ে পৌঁছেছে একেবারে গ্রামের কৃষকের দোরগোড়ায়, আর এটা সরাসরি আমাদের খাদ্য নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলে দিয়েছে। কিন্তু প্রশ্ন হল, একটা তেলের সংকটের সাথে দেশের খাদ্য নিরাপত্তার সম্পর্কটা কি? কিভাবে এটা সম্ভব? চলুন এই সংযোগটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন,
কৃষকরা আসলে দুই দিক থেকে একটা ভয়াবহ চাপে পড়েছেন। প্রথমত সার সংকট। দেশে গ্যাসের অভাব দেখা দেওয়ায় সেই গ্যাস সার কারখানার বদলে পাঠিয়ে দেওয়া হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রে। ফলাফল, দেশের ৫টা সরকারি সার কারখানার মধ্যে ৪টাতেই উৎপাদন বন্ধ। আর দ্বিতীয়টা হলো সেচ সংকট। সেচের জন্য ডিজেল তো লাগবেই, কিন্তু সেই ডিজেলেরও দাম বেশি, আবার পাওয়াও যাচ্ছে না ঠিকমতো। এর সরাসরি প্রভাব পড়ছে বোরোর মতো গুরুত্বপূর্ণ ফসলের ওপর। শুধু বোরো মৌসুমেই লাগে প্রায় ১.১ মিলিয়ন টন ডিজেল। কৃষকরা বাধ্য হচ্ছেন কালো বাজার থেকে অনেক বেশি দামে, মানে ১০০ টাকার ডিজেল ১২০-১৩০ টাকায় কিনতে। এর ফলে কি হচ্ছে, একদিকে তাদের ফসল ফলানোর খরচ বাড়ছে, আবার অন্যদিকে বাজারে চাল বা সবজি কিনতেও তাদের বেশি টাকা লাগছে। এটা একটা ভয়ঙ্কর চক্র যা গ্রামীণ অর্থনীতিকে একেবারে ভেঙে দিচ্ছে। তো সংকট যখন এতটা গভীর হয়, তখন তার আঁচ তো সাধারণ মানুষের গায়ে লাগবেই, আর সরকারও তখন সমাধানের জন্য মরিয়া হয়ে ওঠে। চলুন এই সংকটের মানবিক এবং নীতিগত প্রতিক্রিয়াগুলো এবার একটু দেখে নেওয়া যাক। যখন সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ, বিশেষ করে খাবার আর যাতায়াতের খরচ নাগালের বাইরে চলে যায়, তখন কি হয়? সামাজিক অস্থিরতার একটা ঝুঁকি তৈরি হয়। বাংলাদেশেও ঠিক তেমনটাই হচ্ছিল। এই মূল্যবৃদ্ধি শ্রমজীবী মানুষের ওপর এতটাই চাপ তৈরি করেছিল যে রাস্তায় প্রতিবাদের আশঙ্কাও তৈরি হয়েছিল। এই পরিস্থিতি সামাল দিতে কিছু নতুন চিন্তাভাবনাও সামনে আসে, যেমন ডিজিটাল ফিউয়েল কার্ড সিস্টেম, অনেকটা শ্রীলঙ্কার ফিউয়েল পাসের মতো। এর মূল উদ্দেশ্য হল ঢালাওভাবে সবাইকে ভর্তুকি না দিয়ে শুধু যাদের আসলেই দরকার, যেমন বাণিজ্যিক পরিবহন আর কৃষক, তাদের কাছে ডিজিটাল কার্ডের মাধ্যমে সেই সুবিধাটা পৌঁছে দেয়া। এতে ভর্তুকির সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব। এটা তো গেল তাৎক্ষণিক সমাধানের কথা, কিন্তু দীর্ঘমেয়াদে কি হবে? এখানেও একটা কৌশলগত পরিবর্তনের কথা ভাবা হচ্ছে, যেমন ভারত রাশিয়া G2G প্রস্তাব, মানে হল ভারতের মাধ্যমে রাশিয়ার তেল শোধন করে বাংলাদেশে নিয়ে আসা। এতে হরমুজ প্রণালীর উপর আমাদের নির্ভরতা কমবে, আর জ্বালানি সরবরাহেও একটা বৈচিত্র্য আসবে। এই পুরো আলোচনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আজকের এই আন্তঃসংযুক্ত বিশ্বে কোনো সংকটই কি আসলে দূরবর্তী? হাজার হাজার মাইল দূরের একটা যুদ্ধ, যা আমাদের রান্নাঘর থেকে শুরু করে পোশাক কারখানা পর্যন্ত সবকিছুকে নাড়িয়ে দিতে পারে, এই ঘটনায় তার সবচেয়ে বড় প্রমাণ। এটা আমাদের এটাই শেখায় যে বৈশ্বিক এই পৃথিবীতে আমরা কেউই আসলে একা বা বিচ্ছিন্ন নই।